আপনার কি কখনো এমন মনে হয়েছে যে যেদিন সকালটা খুব বাজেভাবে শুরু হয়, হয়তো কফিতে চিনি একটু বেশি পড়ে গেছে, বা ধরুন তাড়াহুড়োয় দরজার সাথে জোরে ধাক্কা খেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। আর ঠিক সেদিনই মনে হয় যেন রাস্তার সমস্ত ট্রাফিক সিগন্যালগুলো শুধু আপনার জন্যই লাল হয়ে আছে। একদম ঠিক তাই। উম, মনে হয় না যেন গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র করছে? আবার উল্টোটাও তো হয়। যেদিন মন খুব ফুরফুরে থাকে, সেদিন জ্যামে বসে থাকলেও মনে হয় চারপাশের মানুষগুলো কত সুন্দর, বা আবহাওয়াটা কত মনোরম। ঠিক। তখন আর জ্যামটাকেও অতটা বিরক্তিকর মনে হয় না আসলে। হ্যাঁ। তো এই যে ব্যাপারটা, আসলে কি বাইরের পৃথিবীটা আমাদের মেজাজ অনুযায়ী বদলায়, নাকি আমাদের মস্তিষ্কই আমাদের সাথে কোনো একটা মনস্তাত্ত্বিক খেলা খেলে? দারুণ একটা প্রশ্ন। আর এটা নিয়েই তো আমাদের আজকের আলোচনা। ঠিক বলেছেন। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে বা ডিপ ডাইভে আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আমাদের আজকের উৎস হল দৃষ্টিভঙ্গির আয়না বা দ্য মিরর অফ পারসেপশন নামক একটি চমৎকার গল্প। গল্পটির শিরোনাম হল জাদুর কাঁচ ও দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, আর আমাদের আজকের লক্ষ্য কিন্তু কোনো রূপকথার মোরাল স্টোরি বা নীতিকথা শোনানো নয়। একদমই না। বরং এই সাধারণ একটা গল্পের আড়ালে লুকিয়ে থাকা মানব চরিত্র, নিউরোসায়েন্স এবং মনস্তত্ত্বের গভীরতম সত্যগুলোকে ডিকোড করাই হলো আমাদের মিশন। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। নিশ্চয়ই। গল্পের প্রেক্ষাপটটা খুব সাধারণ। এক গ্রামে বাস করতেন এক বৃদ্ধ আয়না প্রস্তুতকারক। তো একদিন এক যুবক তার কাছে এসে হাজির হল। যুবকটি জীবনে ভীষণ হতাশ। তার মনে হচ্ছে চারপাশে কেবল সমস্যা, বিফলতা আর শুধুই খারাপ মানুষ। মানে তার পুরো দুনিয়াটাই যেন সমস্যা দিয়ে ঘেরা। ঠিক তাই। তো সে ওই বৃদ্ধের কাছে এসে এমন কিছুর সন্ধান চাইল যা তাকে এই বৈরী পৃথিবীতে সফল হতে সাহায্য করবে। এই যে যুবকের মানসিক অবস্থাটা, এটা কিন্তু মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে দারুণ একটা কেস স্টাডি। আমরা যখন নিজেদের ব্যর্থতা বা হতাশার একটা চরম বিন্দুতে পৌঁছাই, তখন আমাদের ব্রেনের একটা অটোমেটিক ডিফেন্স মেকানিজম চালু হয়ে যায়। আচ্ছা, সেটা কিভাবে কাজ করে? আমরা অবচেতনভাবেই আমাদের ভেতরের অস্বস্তির কারণগুলো বাইরের পরিবেশ বা অন্য মানুষদের উপর চাপিয়ে দিতে শুরু করি। সাইকোলজিতে একে বলা হয় প্রজেকশন। ও আচ্ছা, প্রজেকশন মানে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। কিছুটা সেরকমই। গল্পের এই যুবকটিও ঠিক সেই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে সমস্যাটা তার নিজের যোগ্যতায় বা দৃষ্টিভঙ্গিতে নয়, সমস্যাটা হচ্ছে বাইরের পৃথিবীর সিস্টেমে। রাইট। আর এই মানসিক অবস্থার উপর ভিত্তি করেই তো বৃদ্ধ তাকে সরাসরি কোনো উপদেশ না দিয়ে একটা অদ্ভুত কাজ করলেন। তিনি যুবককে একটি বিশেষ কাঁচের টুকরো দিলেন। হ্যাঁ, আর বললেন এটি একটি জাদুর কাজ। তুমি এই কাঁচ দিয়ে যা দেখবে তাই সত্য হয়ে তোমার সামনে আসবে। এই জায়গাটাতেই গল্পের আসল মজা। যুবকটি তো এই কাঁচ নিয়ে বাইরে গিয়ে প্রথমেই রাস্তায় এক ভিখারিকে দেখল। আর কাঁচ দিয়ে দেখার সাথে সাথেই তার মনে হলো যে ভিখারিটি আসলে খুব অলস, সে কাজ করতে চায় না। শুধু তাই নয়, এরপর সে কাঁচটি ধরল এক সফল ব্যবসায়ীর দিকে। আর এবার তার মনে হল লোকটি ভীষণ লোভী এবং নির্দয়। দেখুন, এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগছে। কিরকম? যুবকটি তো আগে থেকেই হতাশ ছিল এবং সবাইকে খারাপ ভাবছিল, তাই না? তাহলে বৃদ্ধ তাকে এমন একটা কাজ কেন দিলেন যা তার ওই নেতিবাচকতাকে আরও উস্কে দিল? পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। আমার তো মনে হচ্ছে এটা অনেকটা ওই কি বলে, যে মানুষটা পোকা ভয় পায়, তাকে একটা শক্তিশালী আতশ কাচ দিয়ে বলা যে যাও বাগান থেকে ঘুরে এসো। দারুণ একটা অ্যানালজি। সে তো বাগানের সুন্দর ফুল বা প্রজাপতি দেখবেই না। একদমই। সে প্রতিটি পাতার নিচে আতশ কাচ ধরে খুঁজবে কোথায় মাকড়সা লুকিয়ে আছে বা কোথায় শুয়ে পোকা আছে। তো বৃদ্ধের এই কাজের পেছনে আসল যুক্তিটা কি হতে পারে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, বৃদ্ধ আসলে এখানে কোনো জাদুর কাজ দেননি। তিনি অত্যন্ত সুকৌশলে একটি কন্ট্রোলড এক্সপেরিমেন্ট বা নিয়ন্ত্রিত মনস্তাত্ত্বিক পরীক্ষা চালাচ্ছিলেন। আচ্ছা, এটা জাদুর কাজ ছিল না। না, একদমই না। এই কাজটি বাইরের পৃথিবীর কোনো সত্যকে বদলে দেয়নি। এটি শুধু পর্যবেক্ষকের ওই যুবকের মনের ভেতরে লুকিয়ে থাকা কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাতকে চোখের সামনে তুলে ধরেছিল মাত্র। কগনিটিভ বায়াস বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কি? অবশ্যই। আমরা যদি বিবর্তনীয় মনোবিজ্ঞান বা এভলিউশনারি সাইকোলজির দিকে তাকাই, তাহলে দেখব মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই নেতিবাচক বিষয়ের প্রতি বেশি সংবেদনশীল। আচ্ছা। একে নেগেটিভিটি বায়াস বলে।
ধরুন প্রাগৈতিহাসিক যুগে যে মানুষটি ভেবেছিল ঝোপের আড়ালে নড়ে ওঠা পাতাটা হয়তো একটা বাঘ, সে কিন্তু সতর্ক হয়ে পালিয়ে বেঁচেছিল। আর যে ভেবেছিল ওটা কেবলই বাতাস, সে বাঘের শিকার হয়েছিল। একদম ঠিক। তাই নেতিবাচক বিষয়গুলো দ্রুত স্ক্যান করা আমাদের টিকে থাকার একটা আদিম প্রবৃত্তি। এখন যুবকটির ভেতরে যেহেতু আগে থেকেই হতাশা আর ক্ষোভ কাজ করছিল, তার মস্তিষ্ক সেই নেগেটিভিটি বায়াসের চূড়ান্ত পর্যায়ে ছিল। তার মানে সে ভিখারিটিকে দেখে ভাবতে পারত যে লোকটি হয়তো অসুস্থ বা অসহায়। হ্যাঁ, বা সেই ব্যবসায়ীকে দেখে এটাও ভাবতে পারত যে লোকটি হয়তো কঠোর পরিশ্রম করে এই অবস্থানে এসেছে। কিন্তু তার মস্তিষ্ক কেবল সেই তথ্যগুলোকেই ফিল্টার করে গ্রহণ করছিল যা তার পূর্বনির্ধারিত বিশ্বাসকে প্রমাণ করে। ও, আমি বুঝতে পারছি। তার মানে আমরা প্রতিনিয়ত যেটাকে অবজেক্টিভ রিয়ালিটি বা বস্তুনিষ্ঠ সত্য বলে মনে করছি, সেটা আসলে একেবারেই বস্তুনিষ্ঠ নয়। না, মোটেও না। সেটা হলো আমাদের নিজস্ব অনুমান, ভয় এবং আকাঙ্ক্ষার একটা ফিল্টার করা সংস্করণ। আচ্ছা, আজকের দিনে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমগুলো তো ঠিকই জাদুর কাছের মতোই কাজ করে, তাই না? দারুণ একটা তুলনা টেনেছেন। ঠিক তাই। আমি যদি মনে মনে বিশ্বাস করি যে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই ধরনের ২-৪টি খবর পড়ি, তবে অ্যালগোরিদম আমাকে সারাদিন শুধু ধ্বংস আর বিপর্যয়ের খবরই দেখাতে থাকবে। একসময় আমার মনে হবে, পুরো পৃথিবীটাই বুঝি একটা নরক। এই অ্যালগোরিদমের উদাহরণটা আমাদের মস্তিষ্কের কাজের ধরনের সাথে একদম হুবহু মিলে যায়। মনস্তত্ত্বের ভাষায় মস্তিষ্কের এই নিজস্ব অ্যালগোরিদমকে বলা হয় কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস। হ্যাঁ, আমরা কেবল সেটাই দেখতে চাই যা আমরা ইতিমধ্যে বিশ্বাস করি। ধরুন কেউ স্টক মার্কেটে কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করার কথা ভাবছে। আচ্ছা। সে যদি আগে থেকেই কোম্পানিটাকে পছন্দ করে, তবে সে কেবল ইন্টারনেটে সেই কোম্পানির সাফল্যের খবরগুলোই পড়বে। কোম্পানির খারাপ রিপোর্টগুলো তার চোখ এড়িয়ে যাবে। কারণ তার ব্রেন তার বিশ্বাসটাকে কনফার্ম করতে চাইছে। একদম। কনফার্মেশন বায়াস আমাদের ব্রেইনের একটা শর্টকাট। প্রতি মুহূর্তে আমাদের চারপাশ থেকে কোটি কোটি ডেটা আমাদের সেন্সরি অর্গানগুলোতে আঘাত করছে। এত তথ্য একসাথে প্রসেস করা ব্রেইনের পক্ষে তো অসম্ভব। তাই ব্রেন শাকটাট খোঁজে। ঠিক। যুবকটির ভেতরের ক্ষোভ এতটাই তীব্র ছিল যে সে চারপাশের মানুষের মধ্যে কেবল নেতিবাচক দিকগুলোই খুঁজছিল। বৃদ্ধের দেওয়া কাঁচটি তাকে তার নিজস্ব কনফার্মেশন বায়াসের মুখোমুখি দাঁড় করিয়েছিল। কিন্তু যুবকটি তো প্রথম দেখায় সেটা বুঝতেই পারেনি। সে উল্টো রেগেমেগে বৃদ্ধের কাছে ফিরে গেল এবং অভিযোগ করল যে এই কাঁচ শুধু নেতিবাচক জিনিসই দেখাচ্ছে। কারণ সে তখনও নিজের ভেতরের অবস্থাকে বুঝতে না পেরে ওই কাঁচটার ওপর, অর্থাৎ বাইরের একটা বস্তুর ওপর দোষ চাপাচ্ছে। হ্যাঁ, আর এইখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। গল্পের সবচেয়ে শক্তিশালী মোড়টা তো এখানেই। বৃদ্ধ তখন কোনো তর্ক না করে কাঁচটি নিজের হাতে নিলেন। সেটি ভালোভাবে পরিষ্কার করে যুবকটির চোখের সামনে ধরলেন। আর তখনই আসল ম্যাজিকটা ঘটল। ঠিক। যুবকটি তখন ওই কাঁচে অন্য কাউকে নয়, বরং নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। বৃদ্ধ তাকে আসল সত্যটি জানিয়ে বললেন যে এই কাছে কোনো জাদু নেই, এটা একটা সাধারণ আয়না মাত্র। তুমি যা দেখছ তা আসলে তোমার নিজের মনের প্রতিফলন। অসাধারণ একটা মুহূর্ত। কথাই কিন্তু পুরো দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেটের খেলাটাকে পরিষ্কার করে দেয়। হ্যাঁ, এটি তো অনেকটা চোখের লাল রঙের চশমা পরার মতো। কেউ যদি জন্ম থেকে চোখের লাল চশমা পরে থাকে, তবে সে আকাশকে লালই দেখবে, মেঘকেও লাল দেখবে। একদমই। এরপর সে যদি আকাশের ওপর রাগ করে যে আকাশ কেন নীল হচ্ছে না, সেটা তো চরম বোকামি ছড়া আর কিছু নয়। এর জন্য তো আকাশকে দোষ দিয়ে লাভ নেই। আপনি যে লাল চশমার কথা বললেন, এই দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেটের মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে তার পেছনে কিন্তু গভীর স্নায়বিক বিজ্ঞান বা নিউরোসায়েন্স রয়েছে। তাই নাকি? হ্যাঁ, মস্তিষ্কের এই লাল চশমার বিজ্ঞানসম্মত একটি নাম আছে। একে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা সংক্ষেপে RAS। RAS? আচ্ছা, এটা কিভাবে কাজ করে? এটি আমাদের মস্তিষ্কের ব্রেইন স্টেমের কাছে থাকা একগুচ্ছ স্নায়ুর জালিকা। এর কাজ হল আমাদের ব্রেইনে প্রবেশ করা তথ্যের গেটকিপার বা দারোয়ান হিসেবে কাজ করা। গেটকিপার মানে সে ঠিক করে দেয় কোন তথ্য ব্রেনে ঢুকবে আর কোনটা ঢুকবে না। ঠিক ধরেছেন। একটা উদাহরণ দিই।
ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি একটা নির্দিষ্ট মডেলের লাল রঙের গাড়ি কিনবেন। ওকে। দেখবেন সিদ্ধান্ত নেওয়ার পর হঠাৎ করে রাস্তার সব জায়গায় আপনি কেবল ওই লাল গাড়িটাই দেখতে পাচ্ছেন। গাড়িগুলো কিন্তু আগে থেকেই রাস্তায় ছিল। আরে হ্যাঁ, এটা আমার সাথে হয়েছে অনেকবার। এটা হয় কারণ আপনার RAS আগে সেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেনি বলে ফিল্টার আউট করে দিচ্ছিল। যখনই আপনি গাড়িটার উপর ফোকাস করলেন, আপনার RAS সেটাকে পাস করতে দিল। তার মানে যুবকটির মনে হতাশা আর ব্যর্থতার প্রোগ্রামিং চলছিল, তাই তার RAS বাইরের পৃথিবীর সমস্ত ভালো জিনিসকে ব্লক করে দিচ্ছিল। একদম। আর কেবল অলসতা আর লোভের মতো নেতিবাচক বিষয়গুলোকে তার সচেতন মস্তিষ্কে প্রবেশ করতে দিচ্ছিল। এই RS এর বিষয়টা শুনলে মনে হয় আমাদের মস্তিষ্ক আসলে একটা বিশাল স্প্যাম ফিল্টার। আমরা আমাদের ইমেলে যেমন স্প্যাম ফিল্টার বসিয়ে রাখি, মস্তিষ্ক তেমন আমাদের বিশ্বাস অনুযায়ী তথ্য ফিল্টার করে। খুব সুন্দর একটা উপমা। যদি আমাদের ভেতরের সেটিংসে নেগেটিভিটি সিলেক্ট করা থাকে, তবে পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস স্প্যাম ফোল্ডারে চলে যাবে, আর ইনবক্সে এসে জমা হবে কেবল রাগ, হতাশা আর মানুষের খারাপ দিকগুলো। ঠিক তাই। আর বিদ্ধ এখানে যে বার্তাটি দিচ্ছেন, যদি চারপাশে কেবল অন্ধকার দেখা যায়, তবে সবার আগে নিজের মনের আলোটা জ্বালানো প্রয়োজন। এর মানে হলো ওই স্প্যাম ফিল্টারের সেটিংসটা পরিবর্তন করা। হ্যাঁ, আর সেই সেটিংস পরিবর্তন করার জন্য গল্পের পরবর্তী অংশে ইতিবাচকতা এবং সমৃদ্ধি বা গ্রোথ এর ধারণার উপর জোর দেওয়া হয়েছে। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? অবশ্যই। বলা হচ্ছে, সাফল্যের প্রথম ধাপ হল অন্যের ভুল না খুঁজে নিজের শক্তিকে চেনা। আমরা যখন অন্যের দোষ খুঁজি, তখন আমাদের মূল্যবান কগনিটিভ এনার্জি বা মানসিক শক্তি এমন জায়গায় খরচ করি যেখান থেকে আমাদের নিজেদের কোনো রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা লাভ আসে না। মানে ভিখারিটি অলস নাকি ব্যবসায়ীটি লোভী, সেটা নিয়ে বিস্তর গবেষণা করলেও যুবকটির নিজের জীবনের তো কোনো উন্নতি হবে না। একদমই না। বরং তার ভেতরের নেগেটিভ ফিল্টারটা আরও শক্তিশালী হবে। এর বদলে সে যদি সেই একই এনার্জি নিজের দক্ষতা বাড়ানোর পেছনে কাজে লাগায়, তবে তার মনের সম্পদ বা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই জায়গাটিতে একটু থামা প্রয়োজন। কেন বলুন তো? কারণ ইতিবাচকতা বা মনের আলো জ্বালানোর বিষয়টা তত্ত্বে শুনতে যতটা দারুণ লাগে, বাস্তবে প্রয়োগ করাটা ততটাই কঠিন। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ালো? যারা এই আলোচনা শুনছেন, তাদের অনেকের মনেই হয়তো এখন একটা প্রশ্ন জাগছে। কি প্রশ্ন? ধরুন কেউ যদি কর্মক্ষেত্রে সত্যিই আমার প্রজেক্টের ক্রেডিট চুরি করে নেয় বা আমাকে আর্থিকভাবে ঠকায়, তখন কি আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবো, না, সব ঠিক আছে, আমি কেবল ইতিবাচক দিকটাই দেখব? এটা কি এক ধরনের বাস্তবতাকে অস্বীকার করা হয়ে যাচ্ছে না? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। মানে সাইকোলজির ভাষায় যাকে টক্সিক পজিটিভিটি বা বিষাক্ত ইতিবাচকতা বলা হয়, এটা কি সেই দিকে চলে যাচ্ছে না, যখন আমরা বাস্তব সমস্যাগুলোকে এড়িয়ে জোর করে হাসিমুখে থাকার ভান করি? সেটা তো মানসিক স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর। এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং এই পার্থক্যটা বোঝা ভীষণ জরুরি। টক্সিক পজিটিভিটি হল নিজের আবেগ বা বাস্তব বিপদকে অস্বীকার করা। ঘরে আগুন লাগলে সব ঠিক আছে বলে বসে থাকাটা পজিটিভিটি নয়, সেটা হলো বোকামি। একদমই। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে একে যুক্ত করি, তাহলে দেখব এই আয়নার গল্পটি কিন্তু বাস্তবতাকে অস্বীকার করতে বলছে না, বরং এটি বলছে নিজের ফোকাস বা মনোযোগের কেন্দ্রবিন্দু পরিবর্তন করার কথা। মনোযোগের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, সাইকোলজিতে লোকাস অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কেন্দ্র নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আছে। মানুষের লোকাস অফ কন্ট্রোল দুই ধরনের হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল। আচ্ছা, এগুলোর মধ্যে পার্থক্য কি? যাদের এক্সটার্নাল বা বাহ্যিক লোকাস অফ কন্ট্রোল থাকে, তারা মনে করে জীবনের সব ঘটনার জন্য ভাগ্য, পরিস্থিতি বা অন্য মানুষ দায়ী। কেউ ক্রেডিট চুরি করলে তারা কেবল সেই মানুষটার খারাপ দিক নিয়ে পড়ে থাকে এবং নিজেকে অসহায় ভিকটিম মনে করে। আর যাদের ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল থাকে, তারা বাস্তবতাকে স্বীকার করে নেয়। তারা বোঝে যে ওই মানুষটি খারাপ কাজ করেছে, কিন্তু এরপর তারা ফোকাস করে নিজের নিয়ন্ত্রণের জায়গায়। তারা ভাবে, আমি পরবর্তীতে কিভাবে আমার কাজকে আরও সুরক্ষিত করতে পারি, আমি কিভাবে এই পরিস্থিতি থেকে নতুন কিছু শিখতে পারি। ও দারুণ! লোকাস অফ কন্ট্রোলের এই কনসেপ্টটা পুরো দৃষ্টিভঙ্গিটাকে পরিষ্কার করে দিচ্ছে, তাই না? হ্যাঁ। তার মানে টক্সিক পজিটিভিটি হলো চোখ বন্ধ করে ফেলা, আর সত্যিকারের ইতিবাচকতা হলো চোখ খোলা রেখে নিজের নিয়ন্ত্রণের পরিধিটুকুর ওপর ফোকাস করা।
তা একদম ঠিক। তার নয় বাইরের বাধাগুলো আক্ষরিক অর্থে ছোট হয়ে যাচ্ছে না, যে আমাকে ঠকিয়েছে সে ঠকিয়েছেই, কিন্তু আমি যখন এক্সটার্নাল থেকে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোলে শিফট করছি, তখন আমি নিজে ভেতর থেকে এত বেশি শক্তিশালী হয়ে উঠছি যে ওই একই বাধাগুলোকে তখন আর অপ্রতিরোধ্য মনে হচ্ছে না। এই বিষয়টা আরও পরিষ্কার হয় যদি আমরা একটা রূপক বা অ্যানালজি ব্যবহার করি। হ্যাঁ, বলুন না। ধরুন আপনার সামনে একটি 10 ফুটের দেয়াল আছে। এটি একটি রূঢ় বাস্তবতা। দেয়ালটি সেখানে আছে এবং এটি আপনার পথ আটকে রেখেছে। আপনি যদি এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল নিয়ে কেবল দেয়ালটির উচ্চতা, দেয়ালটির রং বা দেয়ালটি কে বানিয়েছে তা নিয়ে সারাদিন অভিযোগ করতে থাকেন, তবে আপনি কোনোদিন দেয়ালটি পার হতে পারবেন না। কারণ আমার মনে হবে আমি পরিস্থিতির শিকার। ঠিক, কিন্তু আপনি যদি ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোলে বিশ্বাসী হন, তবে আপনি অভিযোগ করা বন্ধ করে নিজের শারীরিক ও মানসিক শক্তি বাড়ানোর কাজে মনোযোগ দেবেন। আমি হয়তো একটি মই তৈরি করব বা দেয়াল টপকানোর কৌশল শিখব। একদম। একবার যখন আপনি দেয়ালটি টপকে ওপাশে চলে যাবেন, তখন কিন্তু ওই 10 ফুটের দেয়ালটি আর কোনো বড় বাধাই মনে হবে না। দেয়ালের উচ্চতা 1 ইঞ্চিও কমেনি, কিন্তু আপনার সক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে দেয়ালটি আপনার কাছে ছোট হয়ে গেছে। আয়না প্রস্তুতকারক বৃদ্ধ যুবকটিকে ঠিক এটাই বোঝাতে চেয়েছিলেন। বুঝতে পেরেছি। যুবকটি বাইরে পৃথিবীতে সফল হওয়ার কোনো শর্টকাট মন্ত্র বা জাদুর কাজ খুঁজছিল, কিন্তু বৃদ্ধ তাকে দেখিয়ে দিলেন যে সফলতার আসল বীজ লুকিয়ে আছে তার নিজের ভেতরে। হ্যাঁ, নিজের মনের সম্পদ বাড়ালে বাইরের পৃথিবীর যে কোনো পরিস্থিতিকেই সামাল দেওয়ার মতো সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা তৈরি হয়। আমরা যখন বুঝতে পারি যে আমাদের চারপাশের জগৎটা মূলত আমাদেরই চিন্তাভাবনা, আমাদের আরএএস ফিল্টার এবং আমাদের লোকাস অফ কন্ট্রোলের এক বিশাল ক্যানভাস, তখন আমরা আর পরিস্থিতির অসহায় শিকার হয়ে থাকি না। একদম না, বরং তখন আমরা নিজেদের জীবনের গল্পের রচয়িতা হয়ে উঠি। আয়না কখনোই মিথ্যা বলে না, এটি কেবল সেটাই দেখায় যা তার সামনে থাকে। আমাদের কাজ হলো আয়না ভাঙার চেষ্টা না করে আয়নার সামনের মানুষটিকে, অর্থাৎ নিজেকে উন্নত করা। আমাদের ভেতরের এই শক্তির জায়গাটা বুঝতে পারাটাই হলো আসল সমৃদ্ধি। যখন আমরা আমাদের মনস্তাত্ত্বিক বায়াসগুলো সম্পর্কে সচেতন হই, তখন আমরা আর অটোপাইলট মোডে জীবন কাটাই না। মানে আমরা রিয়্যাক্ট করার আগে ভাবার সুযোগ পাই। ঠিক, রাস্তায় কেউ খারাপ ব্যবহার করলে আমরা সাথে সাথে রিয়্যাক্ট করার আগে 1 সেকেন্ডের জন্য হলেও ভাবার সুযোগ পাই যে লোকটার হয়তো আজ দিনটা খুব খারাপ যাচ্ছে, এর সাথে আমার নিজের যোগ্যতার কোনো সম্পর্ক নেই। এই যে সামান্য একটা পজ বা বিরতি নেওয়া, এটাই অনেক কিছু বদলে দেয়। হ্যাঁ, এই বিরতিটুকুই আমাদের ব্রেনের অ্যামিগডালাকে শান্ত রাখে এবং লজিক্যাল ব্রেন বা প্রিফ্রন্টাল কর্টেক্সকে কাজ করার সুযোগ দেয়। তবে দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন কিন্তু একদিনে হয় না, এটি একটি নিয়মিত চর্চার বিষয়। অবশ্যই। আজকের এই পুরো ডিপ ডাইভ থেকে আমরা দেখলাম যে জাদুর কাঁচের বিভ্রম কিভাবে আমাদের নিজস্ব কগনিটিভ বায়াসগুলোকে সামনে আনে, আমাদের ব্রেনের স্প্যাম ফিল্টার বা আরএএস কিভাবে আমাদের বিশ্বাসকে বারবার প্রমাণ করতে চায়, এবং সবশেষে এক্সটার্নাল থেকে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোলে ফোকাস করলে কিভাবে জীবনের সত্যিকারের বাধাগুলো ছোট হয়ে আসে। একদম চমৎকার একটা সামারি। যারা শুনছেন তাদের জন্য আজকের আলোচনার মূল টেকঅ্যাওয়ে হল আমাদের চারপাশের জগৎ মূলত আমাদের ভেতরের অবস্থারই একটি বিশাল আয়না। আমরা যখনই চারপাশের জগৎ বা মানুষের ওপর বিরক্ত হই, তখন মনে রাখতে হবে হয়তো সমস্যাটা বাইরের রাস্তায় নয়, সমস্যাটা আমাদের দেখার দৃষ্টিভঙ্গিতে। চারপাশের জগৎকে দোষ দেওয়ার আগে নিজের দৃষ্টিভঙ্গির চশমাটা একবার মুছে নেওয়া ভীষণ জরুরি। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে এই আয়নার কনসেপ্টটাকে যদি আমরা আরেকটু গভীরে নিয়ে যাই, তবে একটা অত্যন্ত সংবেদনশীল এবং অস্বস্তিকর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। সেটা কি? আমরা এতক্ষণ অন্যের মধ্যে নেতিবাচকতা খোঁজার মনস্তত্ত্ব নিয়ে কথা বললাম, কিন্তু আমরা যখন অন্য কোনো মানুষের সবচেয়ে কঠোর সমালোচনা করি, যখন কারো কোনো ছোট ভুল দেখে আমরা অতিরিক্ত তীব্র প্রতিক্রিয়া দেখাই, তখন সেই সমালোচনা কি আসলে আমাদেরই ভেতরে লুকিয়ে থাকা কোনো গভীর নিরাপত্তাহীনতা বা ভয়ের গল্প বলে দিচ্ছে না? বাপরে, এটা তো খুব ডিপ একটা চিন্তা। হ্যাঁ, আমরা কি অন্যের মাঝে অবচেতনভাবে সেই জিনিসগুলোকেই সবচেয়ে বেশি ঘৃণা করি যা আমরা নিজেদের ভেতরে মেনে নিতে ভয় পাই? যারা শুনছেন তাদের কাছে আমার এই প্রশ্নটাই রইল। পরের বার কাউকে কঠোরভাবে বিচার করার আগে একবার ভেবে দেখবেন কি আয়নাটা আসলে কার দিকে ঘোরানো।